নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে পিয়ালি তো ঘরে ঢুকেই দেখে যে গঙ্গা নেই, আর সেটা অর্জুনকে জানাতে অর্জুন পুরো অবাক হয়ে যায়, বলছে বাথরুম টাথরুম দেখো। তো পিয়ালি সেখানেও দেখে, সেখানেও নেই। তো এবার তো অর্জুন ফোন রেখে এবার মানে গঙ্গার যে ফোনের লোকেশনটা সেটাকে সার্চ করতে বলছে, যে ওই সুইমিং মানে বলছে আর কি, সুনন্দারা বলছে আজকে সুইমিং কম্পিটিশন ছিল না, বলছে, মৃন্ময়ও বলছে। তো বলছে তোমরা কোত্থেকে জানলে, বলে সেদিন ওই ক্লাবের পার্টিতে আলোচনা হচ্ছিল, সেখানেই শুনেছি। তো সেজন্য আরেকজনকে বললো যে ওর লোকেশনটা ট্রেস করে দেখতে, যে সুইমিং কম্পিটিশনের আশেপাশে আছে নাকি। তো ঠিক ট্রেস করে দেখছে, হ্যাঁ আশেপাশেই, ওখান দিয়ে যাচ্ছে। তো অর্জুন একদম গাড়ি নিয়ে রওনা হয়ে যায়, খুব রেগে গেছে, বলে খুব অবাধ্য মেয়ে একটা, এরকম ব্যাপার, রওনা হয়ে গেছে। তো এরপরেই যেতে যেতেই একদম গঙ্গার অটোর সামনে এসেই দাঁড়ায়। মানুষজন ভাবছে কী রে বাবা, ক্রিমিনাল কি একদম খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে? তো সবাই আর কি ভাবছে যে নিশ্চয়ই কোনো ক্রিমিনাল আছে, দিনে দুপুরে খোলাতে ঘুরছে আর পুলিশ তাকে ধরতে এসেছে। গঙ্গা অটো থেকে নেমে আসে, ওদিকে অর্জুনরাও নামে। তো গঙ্গা বলছে যে মশা মারতে কামান দাগা হয়ে গেল না, তাই বলছে যে গঙ্গাকে ধরতে 3 জন। তো অর্জুন বলছে যে এ তো আর যে সে মশা নয়, এ পুরো ডেঙ্গু ম্যালেরিয়ার মশা, তো কামান তো দাগতেই হতো, তাই বলছে। আর ওইদিকে সুনন্দারা বলছে, কি বলো তো গঙ্গা তুমি, স্যার তোমাকে কতবার ফোন করেছে, তুমি ফোনটা রিসিভ করবে না? আর মৃন্ময়রাও বলছে তোমার বেরোনোটা এই পা নিয়ে উচিত হয়নি একদম। তো ওরা বলছে স্যার আপনি বরঞ্চ গঙ্গাকে নিয়ে বাড়ি যান, আমরা ইনভেস্টিগেশনটা করে নিচ্ছি। গঙ্গার পায়ের অবস্থা, যেই গাড়ি করেছে তার ড্রাইভারকে আমরা কিছুতেই ছাড়বো না। তো অর্জুন এবার গঙ্গাকে বলছে তুমি গাড়িতে উঠবে না, তোমাকে জোর করে ওঠাবো? তো গঙ্গা গিয়ে বসে পড়ে, অর্জুনের দিকে গাড়ির ভাড়াটা দিয়ে দেয় যে অটোতে করে ও এসেছে। তো গঙ্গা মনে মনে ভাবছে আপনি কি করে জানবেন যে আমি কোন অবস্থাতে এত রিস্ক নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে। তো এবার অর্জুন গঙ্গাকে নিয়ে বাড়ি পৌঁছয়। এবার তো বাড়িতে ধরে ধরে এনে গঙ্গাকে খাটের মধ্যে বসানো হয়। অর্জুন তো খুব বকাবকি করছে, এত বড় সাহস, চলে গেছে, বেয়াদব মেয়ে, কোনো কথাবার্তা শোনে না, কিচ্ছু শোনে না। তো বলছে, রূপালীও বলছে তুমি কেন গেলে, তুমি কেন কথা শুনলে না, পায়ের এই অবস্থা। তখন পিয়ালি বলছে, কি রে তুই কেন দাদা ভাইয়ের কথা শুনিস না, বলতো কেন চলে গেলি? তো উদয়ন বলছে, আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি তো বড়, আমি বলছি। বলছে দেখো গঙ্গা, তোমার তো পায়ে চোট লেগেছে, তুমি কোথাও বেরিও না, তুমি পায়ের উপর পা তুলে বিশ্রাম করো, আমরা ছুটোছুটি করছি তোমার হয়ে। অর্জুন বলছে না, একদম ওকে আশকারা দিলে চলবে না, ও এই কাজটা মোটেও ঠিক করেনি, ওর কথা শোনা উচিত ছিল, এভাবে বকেই যাচ্ছে। তো পিয়ালি বলছে আমি না বরফ নিয়ে আসছি দেওয়ার জন্য, বেরিয়ে পড়ে। শালমুড়ি বলছে, রূপালী বলছে আমিও আসছি আমিও আসছি বলে বেরিয়ে পড়ে। উদয়ন বলছে আমিও যাই একটা হোমিওপ্যাথি ব্যথার ওষুধ নিয়ে আসি, এই বলে ওইও বেরিয়ে পড়ে। অর্জুন তখন গঙ্গার পাশে বসেও বকে যাচ্ছে। গঙ্গা বলছে আপনি শুধু আমাকে বকেই যান, বুঝলেন? আমি ইচ্ছে করে কাউকে ক্ষতি করতে চাইনি বা কাউকে এইভাবে হয়রান করতে চাইনি। আসলে অহনা ম্যাডাম এসে আমাকে যা নয় তাই বলে গেলেন, বললেন যে আমার মধ্যে নাকি সুইমার হওয়ার কোনো যোগ্যতাই নেই, আমি আমি নাকি সাবধানী নই, আমি নাকি পারবোই না কোনোদিনও সুইমার হতে। উনি নাকি পা ব্যথা, তারপরে আরও কত ইনজুরি নিয়ে, মানে আরও কত নিয়ে, আঘাত নিয়ে কত কম্পিটিশন জিতেছেন দেশ বিদেশের, আমার নাকি কোনো যোগ্যতাই নেই, আমি নাকি কিচ্ছু পারবো না, এছাড়া অনেক কথা বলেছেন খারাপ খারাপ। তো তখন বলছে, অর্জুন বলছে অহনা তোমাকে এরকমভাবে বলেছে? গঙ্গা বলছে গঙ্গা মিছে কথা বলে না, আপনি জিজ্ঞাসা করুন অহনা ম্যাডামকে, আর আমার সামনেই জিজ্ঞাসা করুন। অর্জুন উঠে বাইরে চলে যায়। গঙ্গা বলছে এই মরেছে, রাগের মাথায় আবার কোথায় গেলেন? এই গঙ্গা তুই না একটু বেশি কথা বলে ফেলিস, কি যে করিস না, এখন যে কোথায় গেলেন? দেখা যাচ্ছে ওদিকে অহনা আর শালমলি মিলে লুডো খেলছে, আর গঙ্গাকে নিয়ে খুব হাসাহাসি করছে। অর্জুন চলে গেছে ওখানে, বলছে অহনা, বলে কি হয়েছে, বলে আমি মানে তোমাকেই খুঁজছিলাম। বলে তুমি আমাকে খুঁজছিলে? বলে হ্যাঁ, চলো আমার সাথে কথা আছে দরকারি। এই বলে অর্জুন চলে যায়। অহনা বলছে এইভাবে কেন বলছে, শালমুড়ি বলছে চলো চলো, এই বলে অর্জুনের পেছন পেছন যায়। তো অর্জুন গঙ্গার ঘরে যায়। তো অহনা বলছে তুমি আমাকে এখানে নিয়ে এসছো? বলে হ্যাঁ। তুমি কেন গঙ্গার পেছনে লেগেছো, তুমি গঙ্গাকে কেন উল্টোপাল্টা কথা বলছো, যে ও নাকি সুইমার হতে পারবে না, তুমি নাকি এরকম পায়ে ব্যথা আরও কত ক্ষত নিয়ে নাকি তুমি, মানে কত ইনজুরি নিয়ে তুমি নাকি দেশ বিদেশে সুইমিং কম্পিটিশন জিতেছো, আর ওর নাকি কোনো যোগ্যতা নেই, এইসব কেন কথা বলেছো তুমি? এই কথাগুলো তো তোমার বলা উচিত হয়নি, তুমি একজন শিক্ষিত মেয়ে, তোমার কাছ থেকে তো আমি এটা আশা করিনি। তুমি বরাবরই তুমি এটা চাও না যে ও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক, ও সুইমিং কম্পিটিশন জিতুক, বরাবরই তুমি এটা চাও না, কেন কেন ওর পিছনে পড়ে আছো? শালমুড়ি বলছে অর্জুন, তুমি এই গ্রামের বস্তির অশিক্ষিত মেয়েটার সামনে অহনাকে কথা শোনাচ্ছ? বলে হ্যাঁ শোনাচ্ছি, ওকে আমি হাজারো বার বারণ করেছি, কিন্তু আমার একটা কথাও শোনে না, কেন ও গঙ্গার পেছনে পড়েছে? ও যদি গঙ্গাকে এইসব কথা নাই বলতো, মানে শালমুড়ি বলছে যে গঙ্গা মিথ্যে কথা বলছে, মিথ্যে অ্যালিগেশন দিচ্ছে যাতে অহনা আর অর্জুনের সম্পর্কটা খারাপ হয়। তখন অর্জুন বলছে না, গঙ্গা মিথ্যে কথা বলছে না, কারণ অহনা যদি এরকমভাবে না বলতো ওকে, তাহলে গঙ্গা কিছুতেই পায়ের এই অবস্থা নিয়ে কম্পিটিশনে চলে যেত না। অহনা কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে, শুধু গুমরাচ্ছে। অর্জুন বলছে আমি জানতে চাই অহনা এগুলো কেন করছে, আর শুধু অহনা তো নয়, তুমিও, আমি জানতে চাই তুমিও কেন গঙ্গার পেছনে লেগেছো? শালমুড়িকে বলছে যে তুমিও বানিয়ে বানিয়ে গঙ্গার নামে অনেক মিথ্যে কথা বলেছো, আমি তো এটাই বুঝতে পারছি না তোমরা এটা কেন করছো।
কেন ওর পেছনে লাগছো? ও এমন কি কাজ করেছে যে তোমরা ওর পেছনে এইভাবে পড়ে আছো? উদয়ন কিন্তু ওর হোমিওপ্যাথি ওষুধ নিয়ে চলে এসেছে আর ও দাঁড়িয়ে সবটা শুনছে। বলছে একটা মানুষের জন্ম কোথায় হবে সেটা সে ঠিক করতে পারে না, কিন্তু সেইখান থেকে সে কতটা উঁচুতে উঠবে সেটা সে ঠিক করতে পারে। কেন এই মেয়েটা একটু সুযোগ সুবিধা পাবে না? কারণ ওর জন্ম মেটেগঙ্গার বস্তিতে বলে? অহনা বলছে আমি তোমার সব কথা মনে রাখবো। এই মেয়েটার কথায় বিশ্বাস করে তুমি আজকে আমাকে যা যা বললে না, আমি সব মনে রাখবো। অর্জুন বলছে প্লিজ মনে রেখো, দয়া করে কথাগুলো মাথায় রেখো। গঙ্গাকে উদয়ন ইশারা করছে, কি হয়েছে? গঙ্গা গঙ্গা ইশারা করে বলছে স্যারকে নিয়ে যেতে। তো উদয়ন তখন এসে বলছে শোন, তোর বড্ড মাথা গরম হয়ে গেছে, বড্ড চটে গেছিস, চল চল বাইরে চলে, এই বলে অর্জুনকে বাইরে নিয়ে চলে যায়। এবার অর্জুন চলে যাওয়ার পর গঙ্গাকে এই শালমলি আর অহনা মিলে ঘিরে ধরেছে। অহনা বলছে এই শয়তান মেয়ে, তুমি বড় শয়তান তো, তুমি আমার নামে নালিশ করেছো অর্জুনকে যাতে আমার আর ওর সম্পর্কে চিট ধরে? তাহলে শুনে রাখো, আমি বলছি তোমাকে, তুমি কোনোদিনই সুইমার হতে পারবে না। তোমার জীবনে সুইমার হওয়াতে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবো আমি। গঙ্গা বলছে আচ্ছা, তাহলে আমিও কনফিডেন্ট যে আমি সুইমার হবই। তো ইংলিশটা ওর একটু ভাঙাচোরা। তো শালমলি বলছে থাক থাক, তোমাকে আর ইংলিশ বলতে হবে না কষ্ট করে, ওটা কনফিডেন্ট নয়, ওটা কনফিডেন্স। তো বলছে ঠিক আছে, ওই হলো, আপনি বুঝতে পেরেছেন কি না, তাহলেই হলো। তো আমারও কনফিডেন্ট আছে, তাই বলছে যে আমি সুইমার হবই, হয়েই দেখাবো। তো অহনা বলছে ঠিক আছে, আমি তোমার পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবো। তখন গঙ্গা বলছে আচ্ছা, এমনটা নয় তো যে এই যে আমি পা ভেঙে বাড়িতে পড়ে আছি এর পেছনে আপনিই আছেন? ওই গাড়িটাকে আপনিই পাঠিয়েছিলেন আমাকে মারার জন্য? গাড়িটা তো আরেকটু হলে আমাকে মেরেই ফেলছিল। তো না মানে আমার পথে সব থেকে বড় বাধা হয়ে আপনি দাঁড়াবেন বললেন, তাই বললাম আর কি। অহনা ভয় পেয়ে গেছে, ঘুরে দাঁড়িয়েছে, মনে মনে বলছে এই মেয়েটা কি আমার উপরে সন্দেহ করলো? ও বুঝতে পেরে গেছে নাকি আইডিয়া করছে? গঙ্গা বলছে কি হলো, চুপ করে গেলেন যে? তার মানে আমি যেটা ভাবছিলাম সেটাই ঠিক, তাই তো? তখন শালমলি বলছে আচ্ছা বেয়াদব মেয়ে তো তুমি উল্টোপাল্টা অ্যালিগেশন দিচ্ছ। অহনা বলছে এই মেয়েটার সাথে কথা বলতে আমার ডিগনিটিতে আটকাচ্ছে, চলো শালমলি দিয়ে এখান থেকে, এই বলে চলে যায়। আর মেঘনা তাড়াল থেকে আবার সবটা শুনছে। এদিকে বাইরে গিয়ে অহনার আগে ফুসছে। আর শালমলি বলছে মেয়েটার কত বড়, তুমি অর্জুনের সাথে কথা বলো, ও তোমাকে খুনি সাজানোর চেষ্টা করছে, অভিযোগ দিচ্ছে তোমার উপরে, তুমি নাকি ওকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছো। তো অহনা মনে মনে বলছে শালমলিদের এই চিন্তা ভাবনাকে আমাকে দূর করতে হবে, মানে কোনোভাবেই শালমলিদের মনে যাতে এই সন্দেহটা না আসে যে সত্যি সত্যি আমি গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছি। বলে তুমি চিন্তা করো না, আমি ঠিক কোনো একটা ব্যবস্থা করবো। শালমলিদি বলছে সে আর হচ্ছে কোথায়, ঘুরে ফিরে তো যেই কার সেই। তখন অহনা চিৎকার করে বলছে আরে বাবা, এক না একদিন আমরা জিতবই, চিন্তা করো না, আজকে কিছু বললাম না, ওর মাথা গরম ছিল তো, আমি ঠিক কথা বলবো ওর সাথে। এবার গঙ্গা কিন্তু ওর ভিজে জামা কাপড়টা ছাড়বে, সেই জন্য ও কাপড় জামা হাতে নিয়েছে আর দরজাটা লাগাতে গেছে। এবার দরজাটা শুধু ভেজিয়েছে, তো ভাবছে এখন আর কে আসবে, চট করে ছেড়ে ফেলি। তো দরজাটা লাগিয়ে যাই হোক জামাটা ছাড়তে এসছে। এবার যেই জামাটা খুলছে তখন ওখান দিয়ে মেঘনাথ যাচ্ছে আর দরজাতে একটু ফাঁকা আছে, আর ও না ব্যাপারটা দেখছে দাঁড়িয়ে, আর একদম এমন করছে যেন নিজেকে সামাল করতে পারছে না। নিজেকে নিজেই বলছে নিজেকে নিয়ন্ত্রণ কর, নিজেকে নিয়ন্ত্রণ কর, বড্ড বেসামাল হয়ে যাচ্ছিস। এই করতে করতেও না ঘরে ঢুকে পড়েছে আর জামাটা পিঠটা ওপেন করেছে আর চেনটা খুলছে আর কি, বা লাগাতে পারছে না, এরকম একটা সিচুয়েশন হয়েছে, পিঠটা ওপেন করেছে। তো এবার মেঘনাথ কি করছে, ও ঘরে ঢুকে যায়, ঢুকে ওমা ও জামাটা চেনটা লাগিয়ে দেয়। গঙ্গা তো অবাক হয়ে গেছে, গঙ্গা ঘুরে দেখে মেঘনাথ এসেছে, ঠাটিয়ে একটা থাপ্পড় মারে, একদম হচ্ছে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে ওকে থাপ্পড়টা মেরেছে। আর এই ব্যাপারটা দেখে ফেলেছে অর্জুনের মা। তো গঙ্গা বলে চিৎকার করে উঠেছে, তোমার এত বড় সাহস, তুমি লঘুগুরু জ্ঞান ভুলে গেছো কি, মানে বড় ছোট জ্ঞান ভুলে গেছো, তুমি ওর গায়ে থাপ্পড় মেরে দিলে। দাঁড়াও, এই অর্জুন অর্জুন রূপালী, অর্জুনকে ডাকতো ডাকতো, সবাই আয় তোরা, এভাবে ডেকেছে। বলছে ছেড়ে দাও না, ছেড়ে দাও না। বলে না, তোর বড্ড ভালো মানুষই, তুই চুপ করে থাক, মেঘনাথকে বলছে। তখন অর্জুনরা এসে সবাই কি হয়েছে কি হয়েছে, বলে থাপ্পড়, তোর বস্তির বউ মেঘনাথকে থাপ্পড় মেরেছে। সবাই তো অবাক, অর্জুন গঙ্গার দিকে তাকিয়ে আছে, এমন কি হলো? গঙ্গাকে জিজ্ঞাসা করছে কেন গঙ্গা, তুমি এমনটা কেন করেছো? গঙ্গা বলছে সেটা আমি নিজের মুখে বলতে পারবো না, যে করেছে তাকে জিজ্ঞাসা করুন। এ বলে গঙ্গা এক সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তো রূপালী বলছে কেন রে, এমন কি করেছিস তুই যে ও প্রতিবাদ করলো, ও থাপ্পড় মারলো তোকে, কি এমন করেছিস তুই? বলে আরে বাবা, এই মানে মেঘনাথ মনে মনে বলছে এ আমার দিকেই পুরো ব্যাপারটা ছেড়ে দিল, আমি এবার কি বলি, বলে আমি কি বলি বলতো, বলে না। আর মানে ও কেনই বা তোকে চড় মারতে যাবে শুধু শুধু, তুই কি এমন করেছিস, তাছাড়া তুই এখন একটা মেয়ের ঘরে কি করছিস? বলে আরে আচ্ছা, তো আমি কি এই বাড়ির সদস্যই না, তোরা মাঝে মধ্যে এমন করিস, মাঝে মধ্যে মনে হয় কি যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যায়, আর ভালো লাগে না আমার এইসব, এমন করে বলছে। মানে একদম বলছে আরে বাবা, একটা মানুষের পায়ে চোট লেগেছে, একা একা কোনো কিছু করতে পারছে না, আমি শুধু হেল্প করতে এসেছিলাম, আর তাতেই যদি ও খারাপ ভাবে, আমি কী করব? গঙ্গার কাছে গিয়ে বলছে কি করব, তোমার কাছে ক্ষমা চাইবো, হাত পা ধরে ক্ষমা চাইবো, এইভাবে বলছে। অর্জুনের মা তো চিৎকার করেই যাচ্ছে যে আমাদের বাড়িতে বড় ছোট জ্ঞান করা হয়, এই মেয়েটা বস্তি থেকে এসছে, একদম কলতলার কালচার তুলে নিয়ে এসছে, এরকম উল্টোপাল্টা কথা বলছে। অর্জুনরা তো বুঝতেই পারছে না কি হলো, পিয়ালিও ভয় পেয়ে গেছে, ব্যাপারটা হলোটা কি।
মেঘনাথ ওরকম বকবক করতে করতে চলে যায়। আর এদিকে অর্জুনের মা বলছে, তোমার এই বস্তির বউকে বলে দিও আমাদের বাড়িতে কিন্তু কোনো বড় মানুষের সাথে এরকমটা করা হয় না, বলে দিলাম, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এই বলে চলে যায়। সবাই তো চিন্তায় পড়ে যায়, গঙ্গা চুপ করে আছে, কারণ এই ব্যাপারটা ও নিজের মুখে বলতে পারছে না, যতই হোক ব্যাপারটা লজ্জারই। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিন কিন্তু অর্জুন গঙ্গাকে জিজ্ঞাসা করবে, দেখা যাক উত্তরে কী বলে গঙ্গা। তো দেখতে পাবো আগামীকালকে রিভিউতে। আজকের পর্ব এই পর্যন্তই। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। এই আজকের পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।